আমার এই সাজেশনটা সকল বোর্ডের জন্য এবং সকল ভার্সনের জন্য। প্রথমে বলি কোন চ্যাপ্টার থেকে কয়টা এমসিকিউ পাবা। এবার আসি কোন চ্যাপ্টার থেকে 8টা সৃজনশীল প্রশ্ন আসবে এই বছর। আমি আশা করছি এই চ্যাপ্টারগুলো থেকে ইনশাল্লাহ এই বছর 8টা সৃজনশীল প্রশ্ন চলে আসবে। থেকে একটা সৃজনশীল চলে আসে আর চ্যাপ্টার 13 থেকে একটা সৃজনশীল চলে আসে। আমি আশা করছি এই চ্যাপ্টারগুলো থেকে এবার সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে তোমরা এই 9টা চ্যাপ্টার অনেক ভালোভাবে পড়ে ফেলো। যারা বায়োলজিতে 90+ কনফার্ম করতে চাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সৃজনশীলের জন্য সাজেশন থাকবে, তো এই 10টা চ্যাপ্টার অনেক ভালোভাবে পড়ে ফেলো। যারা কিনা এসএসসি পরীক্ষায় শুধুমাত্র A+ পেতে যাচ্ছ তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে আর চ্যাপ্টার 13 এই 9টা চ্যাপ্টার অনেক ভালোভাবে পড়ে ফেলো। 8টা সৃজনশীল যদি নাও আসে অ্যাটলিস্ট 6টা সৃজনশীল তো কমন পেয়ে যাবা, যেখান থেকে তোমরা অনেক সহজে 5টা সৃজনশীল অনায়াসে লিখতে পারবে। আর তোমরা যারা শুধুমাত্র A গ্রেড বা B গ্রেড পাওয়ার জন্য পড়তে যাচ্ছ শেষ সময়, তাহলে তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে এগুলো একটু ভালো করে রিভিশন দাও। এই 7টা চ্যাপ্টার ভালো করে রিভিশন দাও শেষ সময়। এবার আসি যারা মাত্র 6টা চ্যাপ্টার পড়ে পাস করতে যাচ্ছ বায়োলজিতে, তাদের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে তোমরা চ্যাপ্টার 4 জীবনী শক্তি এটা ভালো করে পড়ো, চ্যাপ্টার 5 খাদ্য পুষ্টি এবং পরিবেশ, চ্যাপ্টার 8 রেচন প্রক্রিয়া, চ্যাপ্টার 10 সমন্বয়, চ্যাপ্টার 11 জীবের প্রজনন এবং চ্যাপ্টার 13 জীবের পরিবেশ। এই 6টা চ্যাপ্টার ভালো করে পড়ে ফেলো যারা মাত্র পাস করতে যাচ্ছ। চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো আর এমসিকিউ এর জন্য সবগুলো চ্যাপ্টার ভালো করে রিভিশন দিয়ে ফেলো। যেখানে একটু প্রবলেম আছে রিসেন্ট বোর্ড কোশ্চেনগুলো একটু ভালো করে ফলো করো এবং বোর্ড এমসিকিউগুলো একটু ভালো করে বারবার রিভিশন দাও। যেখানে একটু প্রবলেম মনে হয় ওগুলো একটু বারবার রিভিশন দাও। এবার আসি প্রত্যেক চ্যাপ্টার থেকে কোন টপিকগুলো অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে এবং ভালো করে রিভিশন দিতে হবে এবং কোন সৃজনশীলগুলো এবং বোর্ড সৃজনশীলগুলো রিভিশন দিতে হবে। চ্যাপ্টার 1 জীবন পাঠ, এখান থেকে নাম্বার 1 হচ্ছে প্রত্যেকটি রাজ্যের তুলনা বা পার্থক্য আকারে পড়বা। এখান থেকে কি দরকার, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আর উদাহরণগুলো বেশ গুরুত্বপূর্ণ। তোমাকে জানতে চাইবে কোশ্চেনে যে কোন জীবটি অধিক উন্নত বা কোন জীবটি বা প্রাণীটি বেশি উন্নত। একটা রাজ্যের দুই তিনটা রাজ্য দিয়ে দিবে, এদের মধ্যে তুলনা করে বলতে হবে এই রাজ্যটা বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। নাম্বার 2 বলবো দ্বিপদ নামকরণ পদ্ধতিটা ব্যাখ্যা করো। তোমাকে নাম্বার 3 মানুষের বৈজ্ঞানিক নাম দিয়ে যে 7টা শ্রেণীবিভাগ দেওয়া আছে এটা তুমি মুখস্থ করার চেষ্টা করবে। এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, আবার সৃজনশীলের জন্য আসতে পারে। লাস্টের একটা বোর্ডে দেখলাম এসেছে। বলবো নাম্বার 4 হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রয়োজন, একটা 2 মার্কসের জন্য বেশি গুরুত্বপূর্ণ। দ্বিপদ নামকরণ পদ্ধতি ব্যাখ্যা করো, এটাও 2 মার্কসের জন্য চলে আসে। নাম্বার 5 এমসিকিউ এর জন্য যেগুলো ভালো করে পড়তে পারবে এগুলো হচ্ছে বৈজ্ঞানিক নামগুলো একটু ভালো করে দেখে রাখবা। ICZN, ICBN, তারপর ফলিত এবং ভৌত জীববিজ্ঞানগুলোর নামগুলো একটু ভালো করে রিভিশন দিতে হবে। এখান থেকে এই 5টা টপিকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেখান থেকে সৃজনশীল যদি আসে এভাবেই এই টপিক থেকেই চলে আসবে, এটা হচ্ছে গিয়ে নাম্বার 1 প্রত্যেকটি রাজ্যের তুলনা, যে কোনো 2টা রাজ্য কিংবা 3টা রাজ্যের তুলনা আসবে। আর একটা হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি। এই 2টা কোশ্চেন বেশি চলে আসে। নাম্বার 1টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে দেখা যায় একটা সৃজনশীল চলে আসে যদি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হয়ে থাকে। আর সৃজনশীলের আইডিয়া পেতে আমি বলবো যে ময়মনসিংহ 2023 সালে কোশ্চেনটা একটু ভালো করে মুখস্থ করে ফেলো এবং ভালো করে আইডিয়া রাখার চেষ্টা করো। এই টাইপের কোশ্চেনই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। এরপর চ্যাপ্টার 2 জীবকোষ ও টিস্যু। এই চ্যাপ্টার থেকে তোমাকে পড়তে হবে মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের চিত্রসহ গুরুত্ব বর্ণনা করো। যেখানে তোমাকে মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকাইতে বলতে পারে, আবার প্লাস্টিড যেটা আছে প্লাস্টিড ক্লোরোপ্লাস্টের চিত্র আঁকো এবং প্লাস্টিডগুলোর তুলনা করতেও বলতে পারে। এই দুইটার মধ্যে তুলনাটা সবচেয়ে বেশি আসে। আবার মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড জীবজগতে টিকে থাকার জন্য কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কোশ্চেনটা কিন্তু রিসেন্ট ইয়ারের কোশ্চেনগুলোতে এসেছে। তারপরে নাম্বার 2 হলো নিউক্লিয়াস ক্রোমোজোম, এদের চিত্র এবং তুলনা। আর ছোট্ট 2টা চিত্র, এই 2টা চিত্র একটু প্র্যাকটিস করবা। আর তোমরা যারা নিউক্লিয়াস ক্রোমোজোম এদের সামান্য কিছু তুলনা একটু বর্ণনা আকারে শিখে রাখবা। নাম্বার 3 হচ্ছে সিনাপটিসের চিত্রসহ বর্ণনা প্লাস গুরুত্ব। এখানে হচ্ছে নিউরন বিস্তারিত চিত্রটা একটু ভালো করে শিখবে এবং এদের গঠন, এর কাজ এগুলো একটু ভালো করে শিখবা। আবার স্নায়ু টিস্যুর ক্ষেত্রে তোমাকে আরেকটি জিনিস মাথায় রাখতে হবে যে শরীরের সমন্বয় সাধন করতে সাহায্য করে এই স্নায়ু টিস্যু। তাহলে স্নায়ু টিস্যুটা বেশ গুরুত্বপূর্ণ। এটার সাথে আর একটা ছোট কোশ্চেন যদি আসে, এটা হচ্ছে কি আবরণ টিস্যু ও স্নায়ু টিস্যুর তুলনাটা করতে বলতে পারে। আর তারপর 4 নম্বর হচ্ছে প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা, এদের হচ্ছে তুলনা আসতে পারে। একটু ছোট চিত্রটা একটু দেখে রাখবা যে কোনটা ক্ষেত্রে বেশি পুরো, কোনটা হালকা পুরো, প্রাচীরগুলা কোষ প্রাচীরগুলা কিরকম, এগুলো একটু আইডিয়া রাখবা। নাম্বার 5 হচ্ছে ঐচ্ছিক পেশি, হৃদপেশি এবং অনিচ্ছিক পেশির তুলনা। আর হৃদপেশি কখন ঐচ্ছিক পেশির মতো আচরণ করে আবার কখন অনিচ্ছিক পেশির মতো আচরণ করে, এদের পার্থক্য একটু ভালো করে পড়ে রাখবা। নাম্বার 6 রক্ত এবং যোজক কলা, এটা সম্পর্কে একটু মাথায় আইডিয়া রাখবা। নাম্বার 7 হচ্ছে পরিবহন টিস্যু হিসেবে জাইলেম ফুলোয়েমের ভূমিকা। নর্মালি আমরা জানি যে উদ্ভিদের খাবার পরিবহন, পানি পরিবহন, খনিজ লবণ পরিবহনের ক্ষেত্রে
জাইলেম ফ্লোয়েম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তোমার ক্ষেত্রে পরিবহন টিস্যু সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখা দরকার। তাহলে এই 7টা টপিকের মধ্যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে গিয়ে নাম্বার 7। তারপরে বলবো স্নেহার টিস্যুর চিত্রসহ বর্ণনা, তারপরে যেটা বলবো প্যারেন্টাইমা, স্ক্লেরেনকাইমা এই টপিকটা, আর তারপরে মাইটোকন্ড্রিয়া। এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা চিত্রসহ একটু ভালো করে ব্যাখ্যা আকারে পড়বা। তাহলে এই 4টা টপিক আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আর এই চ্যাপ্টার 2 থেকে তোমাকে যে সৃজনশীলগুলো অবশ্যই দেখতে হবে এটা হচ্ছে কি রাজশাহী বোর্ড 2023 সাল, দিনাজপুর বোর্ড 2023, যশোর বোর্ড 2023 এবং বরিশাল বোর্ড 2023 সাল। এই 4টা কোয়েশ্চেন একটু ভালো করে পড়বা, যাতে এগুলা ক খ গুলো পড়বা। আর ক খ এর জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে সাজেশন থাকবে। তোমরা বোর্ডে বিগত লাস্ট ইয়ারে প্রিভিয়াস ইয়ার গুলাতে আসা বোর্ড কোশ্চেন একটু ভালো করে পড়ো, আর বই রিডিংটা একটু ভালো করে পড়তে হবে ক খ এর জন্য। তবে বেশি ইম্পর্টেন্ট খ এর জন্য হচ্ছে গিয়ে প্রিভিয়াস ইয়ার গুলাতে বা বিগত বছরগুলার সৃজনশীলগুলার থেকে যে খ গুলো এসেছিল বা অনুধাবনমূলক কোশ্চেন এসেছিল এগুলো একটু ভালো করে পড়ো। স্কুল কলেজগুলোর আপাতত দরকার নেই, আপাতত প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে পারলেই যথেষ্ট। এবার আসি চ্যাপ্টার 3 কোষ বিভাজন। এখান থেকে মাইটোসিসের 5টি ধাপের তুলনা একটু ভালো করে পড়বা, চিত্রসহ বর্ণনা করবা। এই চ্যাপ্টারটা যখনই শিখতে যাওয়া তখন অবশ্যই মাইটোসিসের 5টা ধাপের চিত্র কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মেটাফেজ, প্রোমেটাফেজ, প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলো একটু ভালো করে পড়তে হবে চিত্রটা। আর সামান্য একটু বর্ণনা পড়বে, দেখবে 1-2 লাইনের একটু পার্থক্য আকারে পড়লে অনেক সহজ হয়ে যায় প্রিপারেশনটা। এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে 1-2টা এমসিকিউ যা আসবে সব কিন্তু এই মাইটোসিসের এই ধাপগুলো থেকেই আসে। আর নাম্বার 2 হচ্ছে মাইটোসিসের গুরুত্ব প্লাস অনিয়ন্ত্রিত মাইটোসিসের সমস্যা। অর্থাৎ অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে টিউমার হয়, ক্যান্সার কোষ হয়, এরকম বিভিন্ন সমস্যাগুলা হয়ে থাকে অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে। আবার মাইটোসিসের গুরুত্বের ক্ষেত্রে তোমার কোশ্চেনটা আসতে পারে জীবজগতে টিকে থাকার জন্য এবং বৈশিষ্ট্য ঠিক রাখার জন্য মাইটোসিস কেন গুরুত্বপূর্ণ, অথবা ধারাবাহিক কোষ বিভাজন প্রক্রিয়াটা ব্যাখ্যা করো। এটা হচ্ছে কি মাইটোসিস কোষ বিভাজন। তারপরে তোমাকে যদি বলে মাইটোসিস কোষ বিভাজন জীবজগতে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, এই সবগুলো একটাই অ্যান্সার হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব। আর যদি মাইটোসিস যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে এটাকে বলবো যে মাইটোসিসের বিভিন্ন ধরনের সমস্যা, ক্যান্সার হতে পারে, টিউমার হতে পারে, মাত্রাতিরিক্ত যে কোনো একটা দেহকোষের বৃদ্ধি হইতে পারে। এগুলো একটু ভালো করে পড়তে হবে। তাহলে এই 2টা টপিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে হচ্ছে গিয়ে নাম্বার 2 টপিকটা। এইখান থেকে দেখবা প্রায় বোর্ড কোশ্চেনগুলোতেই চলে আসছে। এটার জন্য চ্যাপ্টার 3 এর জন্য তুমি ময়মনসিংহ বোর্ড 2020 সাল এটা একটু ফলো করো। চ্যাপ্টার 3 থেকে আরেকটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য পড়বা আর বর্ণনাটা পড়বা, কিভাবে কোষ বিভাজনটা হয়। আর আমরা জানি মাইটোসিসের থেকে 1টা থেকে 2টা কোষ বিভাজন হয়ে থাকে, আর মিওসিসের ক্ষেত্রে 1টা থেকে 4টা নতুন কোষ তৈরি হয়ে থাকে। তাহলে এভাবে চিত্র আকারে দিয়ে দেয় 1টা থেকে 2টা কোষ, আর মায়োসিসের ক্ষেত্রে 1 থেকে 2টা কোষ, আবার 2টা থেকে প্রত্যেকটা থেকে কিন্তু 4টা কোষ হয়ে যায়। তাহলে এই হচ্ছে গিয়ে মায়োসিসের বিষয় বা মিওসিসের বিষয়। আর একটা কোশ্চেন আসে প্রজাতির বৈশিষ্ট্য টিকে রাখতে মিওসিসের গুরুত্ব বর্ণনা করো, অথবা মিওসিসের গুরুত্বও চায়, আবার মাইটোসিসের গুরুত্ব বর্ণনা করতে বলে আগেই বলেছিলাম। আর নাম্বার 5 হচ্ছে এমসিকিউ হিসেবে তোমরা একটু উদাহরণগুলো পড়বা এবং কোন ক্ষেত্রে কোন কোষ বিভাজনগুলো হয়ে থাকে, দেহকোষে কোন কোষ বিভাজন হয়, জনকোষে কোন কোষ বিভাজনগুলো হয়, তারপরে অ্যামাইটোসিস কোষ বিভাজনটি একটু দেখে রাখবা। চ্যাপ্টার 4 জীবনী শক্তি। এখান থেকে নাম্বার 1 হচ্ছে গিয়ে সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের প্রক্রিয়াটা একটু ভালো করে আইডিয়া রাখবা। আমরা হচ্ছে গিয়ে তোমার আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায় 2টা পর্যায়ে একটু ভালো করে দেখবা, এবং C3 আর C4 উদ্ভিদের এবং এদের চক্র 2টা পার্থক্য একটু ভালো করে পড়বা, এবং এদের উদাহরণটা একটু ভালো করে পড়তে হবে, কারণ এটা এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর তারপরে বলবো সালোক সংশ্লেষণের বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রভাব। এখান থেকে দেখা যায় প্রত্যেকবারই একটা এমসিকিউ আসে। আর সৃজনশীলের ক্ষেত্রেও আলো, ক্লোরোফিল, পানি এরকম বিভিন্ন প্রভাবকের ব্যবহারগুলো আসতে পারে। তাপমাত্রা, সালোক সংশ্লেষণের জন্য কোন তাপমাত্রা সবচেয়ে ভালো হয়, কোন তাপমাত্রায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ব্যাহত হয় বা খারাপ হয়, এই জিনিসটা একটু ভালো করে রাখতে হবে, মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। এখন নাম্বার 3 হচ্ছে গিয়ে সমাজ শোষণ। এখানে দেখবা বইতে একটা ছক আছে গ্লাইকোলাইসিসের, যেখান থেকে তোমার 38 এটিপি উৎপন্ন হয়, যেটা প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট দেওয়া আছে। আর একটা খেয়াল করবা 38 এটিপি হিসাব, অর্থাৎ শক্তি উৎপন্ন, টোটাল শক্তি উৎপন্ন হয় যে এই টোটাল 38 এটিপি বা 38 এটিপি হিসাবটা আমাদের প্রায় পরীক্ষাতেই আসে, দেখা যায়। তারপর 4 নাম্বার হচ্ছে কি সালোক সংশ্লেষণ ও শোষণের গুরুত্ব। আগেই বললাম জীবজগতের ক্ষেত্রে এরা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এরা না হলে কি কি সমস্যা পড়ে যেত যে কোনো প্রাণী কিংবা জীবজগৎ। শুধুমাত্র শোষণ কেন গুরুত্বপূর্ণ, সালোক সংশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ, এগুলো আলাদা কোশ্চেন আসতে পারে, অথবা এই 2টার তুলনাও আসতে পারে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ। তুমি তোমার নিজের মতামতগুলো ব্যাখ্যা করবা
এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবা। তারপর নাম্বার 5 হচ্ছে অবাত শোষণ আর সবাত শোষণের তুলনা। আমরা জানি সবাত শোষণে হচ্ছে অক্সিজেন লাগবে আর অবাত শোষণে অক্সিজেন লাগবে না। এরকম ক্ষেত্রে আমরা এই দুইটার তুলনা করবো। শোষণে কোন কোন কাজগুলো হয়ে থাকে এটা একটু বর্ণনা শিখবা, আর সবাত শোষণে তোমরা যেন 4টা ধাপে হয়ে থাকে এর একটু হালকা একটু বর্ণনা শিখবা। চ্যাপ্টার 4 থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল হচ্ছে গিয়ে রাজশাহী বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2022 এবং দিনাজপুর বোর্ড 2021, সিলেট বোর্ড 2023। এই 5টা সৃজনশীল একটু ভালো করে পড়তে হবে, এখানকার ক খ গুলো ভালো করে পড়তে হবে। আশা করছি এরকম টাইপেরই সৃজনশীল চলে আসে, আর এই টপিকগুলো অবশ্যই পড়তে হবে। চ্যাপ্টার 5 খাদ্য পুষ্টি এবং পরিমাপ। এখান থেকে নাম্বার 1 হচ্ছে গিয়ে বিএমআই এবং বিএমআই নির্ণয় করা হিসাবটা অনেক ভালোভাবে শিখতে হবে। এখান থেকে প্রত্যেকবার 3 মার্কস অ্যাটলিস্ট চলেই আসে। আর তাছাড়াও তোমার দৈনিক ক্যালোরি চাহিদা বা একদিনের খাবার থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় অথবা কত গ্রাম শক্তি পাওয়া যায়, বা গ্রহণকৃত খাদ্য এবং প্রয়োজনীয় খাদ্য হিসাব করার ক্ষেত্রে আমাদের কিন্তু বিএমআর হিসাবটা লাগবে। তাহলে 1, 2, 3 এই 3টা কোশ্চেনের জন্যই বা হিসাব নির্ণয় করার জন্য তোমাকে বিএমআর বিষয়টা লাগবে। আর বিএমআইটাও আমাদের উচ্চতা এবং এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর নাম্বার 4 হচ্ছে খাদ্য পিরামিড, যেখানে আমরা জানি 6টা খাবার থাকে। আর এই খাবারগুলোর মধ্যে একটু দেখবা কোনটা আগে পরে আসে সিরিয়াল ওয়াইজ খাদ্য পিরামিডের। আর তারপরে দেখবা আমিষ এবং ভিটামিন এই দুইটার গুরুত্ব, আমিষ জাতীয় খাবার এবং ভিটামিন জাতীয় খাবারের গুরুত্বটা একটু ভালো করে দেখবা। নাম্বার 5 পাকস্থলী ও ক্ষুদ্রান্তের তুলনা আসবে, আর না হয় অগ্নাশয় ও যকৃতের তুলনা আসবে। এই দুইটার তুলনা আকার একটু ভালো করে পড়বা, এটা বোর্ড কোশ্চেনও দেখবা আছে। নাম্বার 6 হচ্ছে পরিপাক তন্ত্রের চিত্র। এই চিত্রটা একটু ভালো করে দেখবা, যেটা কিনা এমসিকিউ এবং সৃজনশীল তোমাকে অ্যান্সার করতে অনেক হেল্পফুল হবে, কারণ কোন অঙ্গটার অবস্থান কোথায় তোমাকে ভালোভাবে আইডিয়া রাখতে হবে। তারপর নাম্বার 7 হচ্ছে গিয়ে বিভিন্ন রোগগুলা, কোষ্ঠকাঠিন্য আর ডায়রিয়াটা বেশি আসে, যে এটা প্রতিরোধ কিংবা প্রতিকার কি, হ্যাঁ কোন কোন লক্ষণ হলে এই রোগগুলা দেখা দিতে পারে। আবার কোষ্ঠকাঠিন্য কোনো রোগ নয়, এটা হচ্ছে গিয়ে তোমাকে ব্যাখ্যা করতে বলে। আর অজীর্ণতা এটা একটু কম আসে, একটু দেখে রাখবা, আইডিয়া রাখবা। আর চ্যাপ্টার 5 এর মধ্যে বরিশাল বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023, বরিশাল বোর্ড 2022 এবং যশোর বোর্ড 2017 এই কোশ্চেনগুলো ভালো করে পড়ার চেষ্টা করবো। চ্যাপ্টার 6 জীব পরিবহন। এখান থেকে নাম্বার 1 হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডের চিত্র প্লাস কাজটা একটু ভালো করে দেখবে, হৃৎপিণ্ড কিভাবে কাজ করে এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এইচডিএল, এলডিএল এগুলো একটু আইডিয়া রাখবা, এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর তারপরে হচ্ছে রক্ত জমাট বাঁধার কৌশল বা রক্ত জমাট বাঁধতে কিভাবে ভূমিকা পালন করে, যে কোনো স্থান কেটে গেলে রক্ত জমাট বাঁধতে কিভাবে সাহায্য করবে। নাম্বার 3 হচ্ছে গিয়ে প্রশোধন, আননেসেসারি ইভেল যেটাকে বলা হয়, অত্যাবশ্যকীয় হলেও ক্ষতিকর। আবার প্রশোধনের গুরুত্বটাও মনে রাখবা, কারণ প্রশোধনটা আমাদের উদ্ভিদের জন্য জরুরি। তারপর নাম্বার 4 হচ্ছে গিয়ে উদ্ভিদের পরিবহনের মধ্যে আমরা আগেই পড়েছিলাম জাইলেম ফোলেম চ্যাপ্টার 2 থেকে, সেখান থেকে জাইলেম ফোলেম এই বর্ণনাটা এখানেও আসে। আর চ্যাপ্টার 5 হচ্ছে রক্ত আদান প্রদানটা শিখবা, আর অ্যান্টিজেন অ্যান্টিবডি এখানে দেখবা যে আরএইচ প্লাস আরএইচ নেগেটিভ, হ্যাঁ পজিটিভ নেগেটিভ এই দুইটার মধ্যে আমাদের দেখা যায় রক্ত আদান প্রদান করতে প্রবলেম হয়ে যায়। এই জিনিসটা একটু ভালো করে ব্যাখ্যা আকারে পড়ার চেষ্টা করো। আর চ্যাপ্টার 6 এর মধ্যে বোর্ড সৃজনশীলগুলো যেগুলো অবশ্যই দেখতে হবে, এটা রাজশাহী বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2022, সিলেট বোর্ড 2023, সিলেট বোর্ড 2022 এবং যশোর বোর্ড 2023। এখানকার সবথেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে আমি বলবো, নাম্বার 1 হচ্ছে গিয়ে পরিজাতির বৈশিষ্ট্য রাখতে মায়োসিসের গুরুত্ব, তারপরে বলবো সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে নিরপেক্ষ পর্যায়ে এই বিষয়টা, তারপরে সমাজ শোষণের প্রবাহ চিত্র ছক, এটা 3 মার্কসের জন্য প্রায়ই আসে। আর এখান থেকে যেটা বলবো সালোক সংশ্লেষণের গুরুত্ব, এখান থেকে এই 3টা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর চ্যাপ্টার 5 এর ক্ষেত্রে বলবো বিএমআই বিএমআর এই একটা সাহায্যে তুমি 3টা সলভ করতে পারবা, এটা সম্পর্কে ভালো আইডিয়া রাখবা। আর এদিক থেকে পাকস্থলী ক্ষুদ্রান্ত্র আর যকৃত অগ্নাশয় এটা একটু ভালো করে আইডিয়া রাখবা, এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর চ্যাপ্টার 6 থেকে যেটা বলবো যে হৃৎপিণ্ডের চিত্র ভালো করে শিখবা, রক্ত জমাট বাঁধা, তারপরে দিক থেকে রক্ত আদান প্রদান, এই 3টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 6 এ শ্বেত রক্তকণিকা, ক্যান্সার, লিউকেমিয়া বা রক্তকোষে যে ক্যান্সার হয় এটা আর কি ব্যাখ্যা করতে বলে, মাঝে মধ্যে বলা হয় যে কোন ধরনের রোগ হয়েছে। আর নাম্বার 7 হচ্ছে উচ্চ রক্তচাপ বা তোমাকে বলতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণ কিংবা এর প্রতিকার এবং কি কি সমস্যা হতে পারে এগুলোর ফলে, লক্ষণ, কারণ এবং প্রতিকারগুলো ভালো করে পড়তে হবে। এই দুইটা রোগের, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 7 গ্যাসীয় বিনিময়ের থেকে আমি বলবো ফুসফুসের চিত্র এবং কাজ এবং গুরুত্ব একটু ভালো করে পড়বা, যে ফুসফুসের গুরুত্ব, ফুসফুসে ক্যান্সার হলে কি সমস্যা হতে পারে। তারপরে হৃৎপিণ্ড এবং ফুসফুসের তুলনাটা একটু ভালো করে দেখে রাখবা, হৃৎপিণ্ড এবং ফুসফুসের কাজ সম্পর্কে ভালো করে আইডিয়া থাকলে তুমি এটা ইজিলি লিখতে পারবা।
আর তারপর হচ্ছে রক্তের মাধ্যমে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে কে? ফুসফুস। আমরা জানি এই ফুসফুসের এই বিষয়টা মাঝে মধ্যে ব্যাখ্যা চাইতে পারে। তারপরে নাম্বার 3 হচ্ছে ব্রঙ্কাইটিস, অ্যাজমা বা যক্ষা। এই 3টা রোগের দেখবা যে কাছাকাছি একই টাইপের রোগ হয়ে যায়। কারণ লক্ষণ প্রতিকার, এই 3টা রোগের আলাদা আলাদা করে কারণ লক্ষণ প্রতিকার, এটি একটু ভালো করে পড়তে হবে। নাম্বার 4 হচ্ছে অ্যালভিওলাসটা দেখবা। আর চ্যাপ্টার 7 থেকে বোর্ড কোশ্চেন দেখবা হচ্ছে গিয়ে ময়মনসিংহ বোর্ড 2020 আর রাজশাহী বোর্ড 2020। এই দুটো জিনিস দেখলে মোটামুটি চ্যাপ্টার সম্পর্কে ভালো আইডিয়া থাকবে। চ্যাপ্টার 8 রেজাল্ট প্রক্রিয়া থেকে তোমাকে বৃক্কের চিত্র, লম্বচ্ছেদের চিত্র, গঠন এবং কাজ একটু ভালো করে পড়তে হবে। বৃক্ক কেন গুরুত্বপূর্ণ এবং বৃক্ক সুস্থ রাখতে আমাদের কি করণীয়, এটা বেশ গুরুত্বপূর্ণ। তারপরে নাম্বার 2 হচ্ছে গিয়ে হৃদযন্ত্র, ক্ষতিকারক বর্জ্য পদার্থ অপসারণে এবং পানি সাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটার ক্ষেত্রে বর্ণনাটা লিখতে হবে। আবার মাঝে মধ্যে এটাও চাই পোষ্যজন্য যেহেতু উদ্ভিদের বর্জ্য পদার্থ বের করে দেয় অথবা অতিরিক্ত পানি বের করে দেয়, একইভাবে হৃদযন্ত্র যেহেতু বর্জ্য পদার্থ বের করে দেয়, এই দুইটার তুলনা চাইতে পারে। একটা বোর্ডে দেখলাম এসেছিল। তারপর নাম্বার 3, এটা বেশ গুরুত্বপূর্ণ, 3 মার্কসের জন্য প্রায় প্রত্যেকবারই আসে। এটা হচ্ছে নেফ্রনের চিত্র প্লাস বর্ণনা। আর 4 নাম্বারটা ইজি কোশ্চেন, বৃক্ক বিকল হলে কি কি ব্যবস্থা নিতে হয়। আর বৃক্ক বিকল না হলে সাধারণত আমরা ডায়ালিসিসটা করে থাকি। বৃক্কের প্রবলেম হলে বৃক্ক একেবারেই যখন কাজ করবে না বা বিকল হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে বৃক্ক প্রতিস্থাপন করতে হয়। তাহলে এই কয়েকটা জিনিস ভালো করে পড়তে হবে চ্যাপ্টার 8 থেকে। আর চ্যাপ্টার 8 থেকে তোমাকে অবশ্যই ঢাকা বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2022 এবং দিনাজপুর 2023 সালে এই 3টা কোশ্চেন ভালো করে পড়তে হবে। এমসিকিউর জন্য এই টপিকগুলো গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখে রাখবা, কারণ ছোট ছোট জিনিসগুলোই কিন্তু এমসিকিউতে চলে আসে। চ্যাপ্টার 9 অনেক ছোট এবং সহজ একটা চ্যাপ্টার। এখান থেকে পড়ার মধ্যে হচ্ছে কি অস্থিপেশি, লিগামেন্ট এবং টেন্ডনের গুরুত্বটা একটু ভালো করে পড়বা, মানে কোন অঙ্গটা কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অথবা এগুলা যে কোনো একটা ক্ষতিগ্রস্ত হলে কি সমস্যা হইতে পারে। আবার এদের তুলনা আকারেও আসতে পারে যে অস্থি এবং পেশি এদের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, অথবা অস্থি এবং পেশি কিভাবে দেহের সমন্বয় রক্ষা করে, অথবা টেন্ডন ও লিগামেন্টের গুরুত্ব বর্ণনা করো। এরকম আর কি আসে, যদি সৃজনশীল আসে, খুবই কম আসে, তাও একটু দেখে রাখবা। চট্টগ্রাম বোর্ড 2020 এবং সকল বোর্ড 2018 সালের যে কোশ্চেনটা এসেছিল চ্যাপ্টার 9 থেকে। চ্যাপ্টার 10 সমন্বয় থেকে, এখান থেকে নাম্বার 1 হচ্ছে মস্তিষ্কের গঠন প্লাস চিত্র। এটা একটু ভালো করে পড়বা। আমরা জানি 3টা অংশ নিয়ে গঠিত, চিত্রটা একটু ভালো করে আইডিয়া রাখতে হবে, কারণ ওই যে সেরিবেলাম এটা কোথাও অবস্থিত একটু আইডিয়া রাখতে হবে, কারণ এটা পার্থক্য আকারেও চলে আসে। আর নাম্বার 2 হচ্ছে গিয়ে স্নায়ুতন্ত্রের সমস্যা হলে কি হবে, তামাক এবং ধূমপানের ফলে স্নায়ুতন্ত্রের কোন ধরনের সমস্যা হয়ে থাকে এগুলো একটু ব্যাখ্যা করতে বলে। নাম্বার 3 হচ্ছে নালীহীন গ্রন্থি। নালীহীন গ্রন্থির মধ্যে আমরা জানি বিভিন্ন ধরনের নালীহীন গ্রন্থির মাধ্যমে হরমোন নিঃসৃত হয়, এরকম হরমোনগুলো ব্যাখ্যা আসতে পারে। আবার কোন কোন গ্রন্থিগুলো আছে এগুলো থেকে কোন কি কি নির্গত হয় বা কোন কোন কাজে ভূমিকা রাখে এগুলো আসতে পারে। আর আমরা জানি আর একটা নালীহীন গ্রন্থির সাথে রিলেটেড হচ্ছে, এটা হচ্ছে ডায়াবেটিস। আমরা জানি ইনসুলিনের অভাবে আমাদের ডায়াবেটিস রোগ হয়। আর ডায়াবেটিস রোগটার সাথে আমাদেরকে মাঝে মধ্যে কোষ্ঠকাঠিন্যের তুলনাটা করতে বলে, যে এই 2টা রোগের কারণ এবং প্রতিকারগুলো একটু দেখে রাখবা। আর হরমোনগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, কোন হরমোন কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 4 হচ্ছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা প্রতিবর্তী ক্রিয়া, অর্থাৎ ইনস্ট্যান্ট যে কোনো কিছু একটা হলে, যে উদ্ভিদে হেলে যাওয়া, তারপরে মশা মারা, মানে মশা মারতে যে প্রতিবর্তী ক্রিয়াটা ইউজ হয়। তারপরে নাম্বার 5 হচ্ছে নিউরনের চিত্র, এটা আমরা চ্যাপ্টার 2তেই দেখেছিলাম। আর চ্যাপ্টার 10 থেকে হচ্ছে গিয়ে ময়মনসিংহ বোর্ড, কুমিল্লা বোর্ড আর যশোর বোর্ডে 2020 সালে কোশ্চেনটা একটু দেখে নেবে। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে শ্বেত রক্তকণিকা বা লিউকেমিয়া, উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাক, এই দুটোই বেশ গুরুত্বপূর্ণ। তারপরে এদিক থেকে আমি বলতে পারি ফুসফুসের চিত্র কাজ, এগুলো একটু দেখবা। আর তারপরে যে রোগগুলো একটু আইডিয়া রাখবা, রোগগুলো একদমই ছোটখাটো বিষয়। আর তারপর এখান থেকে চ্যাপ্টার 8 থেকে বাদ দেওয়ার মতো তেমন কিছুই নাই, কারণ প্রত্যেকটা কোশ্চেনই বেশ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চ্যাপ্টার 8টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ডেইলি লাইফে এই কাজটা অনেক জরুরি। 9 থেকে ইম্পর্টেন্ট বলার মতো তেমন কিছু নেই, কারণ আছে 2টা টপিক। আর চ্যাপ্টার 10-এর মধ্যে বলবো স্নায়ুতন্ত্রের সমস্যা হলে কি হবে, প্রতিবর্তী ক্রিয়া আর নালীহীন গ্রন্থি, এই 3টা বেশি গুরুত্বপূর্ণ। আর বোর্ড কোশ্চেনগুলো অবশ্যই কিন্তু দেখবা, যেগুলো দেখতে পারলাম এগুলো তো আগে পড়বা, এগুলো আগে পড়বা, তারপর যদি সময় পাও এই টপিকগুলো ক্লিয়ার রাখার চেষ্টা করবা। দেখবা যে বোর্ড কোশ্চেনগুলো যখন সলভ করতেছো ম্যাক্সিমাম এই টপিকগুলো কভার করা হয়েছে। সো আগে বোর্ড কোশ্চেনগুলো ভালো করে কমপ্লিট করবা, যে বোর্ড কোশ্চেনগুলো আমি দিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে এই টপিকগুলো যদি সময় থাকে তাহলে কমপ্লিট করবা, কারণ তোমার কাছে বেশি সময় নেই, মাত্র 10 দিন আছে। বাকি চ্যাপ্টারগুলো রিভিশন দিতে হবে এবং বাকি সাবজেক্টগুলো রিভিশন দিতে হবে।
চ্যাপ্টার 11 জীবের প্রজনন থেকে নাম্বার 1 পড়তে হবে ফুলের চিত্র প্লাস অংশগুলোর বর্ণনা একটু দেখবা, যেরকম ধরো যে পাপড়ি, স্তবক, পরাগধানী, পুংস্তবক, স্ত্রী স্তবক। এদের মধ্যে পুংস্তবক আর স্ত্রী স্তবকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর চিত্রটা একটু দেখে রাখবে, এমসিকিউর ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। তারপরে নাম্বার 2 হচ্ছে পুংস্তবক এবং পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, ঠিক আছে, কিংবা নিষেধ কিভাবে করে পুংস্তবকগুলো, এগুলো বেশ গুরুত্বপূর্ণ। অথবা প্রজাতি যে কোনো একটা উদ্ভিদ কিংবা জীব টিকে রাখতে, উদ্ভিদ জগৎ টিকিয়ে রাখতে পুংস্তবকের গুরুত্ব ব্যাখ্যা করো, এটাও আসে এখান থেকে। তারপর নাম্বার 3 যেটা বলতেছিলাম স্ত্রী স্তবক, স্ত্রী স্তবক থেকে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি অথবা ভ্রূণথলির বিকাশ, এই বিষয়গুলা, কিংবা ডিম্বাশয়, গর্ভাশয়, এই বিষয়গুলা চলে আসে। নাম্বার 4 সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি নিষেক, যেখান থেকে পুং আর স্ত্রী স্তবকের গুরুত্ব ব্যাখ্যা করতে বলে। আবার এখান থেকে আরেকটা জিনিস আছে, ফল কিংবা গর্ভাশয়ের ফলে পরিণত হওয়া অথবা বীজে পরিণত হয়, এই বিষয়টা। আর জীবজগতে টিকে রাখতে নিষেকের গুরুত্ব অথবা পুংস্তবকের গুরুত্ব অথবা স্ত্রী স্তবকের গুরুত্ব যে কোনো একভাবে চলে আসে। আর নাম্বার 5 হচ্ছে মানব প্রজননে হরমোনের গুরুত্ব ব্যাখ্যা করো, ডিম্বাণু এবং শুক্রাণুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার তারপরে নাম্বার 6 হচ্ছে গিয়ে স্বপরাগায়ন এবং পরপরাগায়ন, এটা বেশ গুরুত্বপূর্ণ। নাম্বার 7 হচ্ছে গিয়ে জীবকুলের রক্ষায় গণ নিউক্লিয়াসের ভূমিকা। নাম্বার 8 বলতে পারো মানব ভ্রূণের বিকাশ বা ভ্রূণের টাইম টেবিলটা একটু মাথায় রাখবা, ভ্রূণের স্টেজগুলা, হ্যাঁ, কোন টাইমটাতে ভ্রূণের অথবা অমরার বিকাশটা ব্যাখ্যা করতে বলে মাঝে মধ্যে। আর এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি চ্যাপ্টার 12 এর আন্ডারে পড়ছে, তা একটু দেখে রাখবা, এই চ্যাপ্টারের সাথে মিলিয়ে কোশ্চেন আসতে পারে। চ্যাপ্টার 11 থেকে বোর্ড কোশ্চেনগুলো ভালো করে পড়তে হবে, কারণ এই বোর্ড কোশ্চেনগুলোয় এই বেশিরভাগ সৃজনশীলগুলা বা এই টপিকগুলোয় কভার করে ফেলেছে। তাহলে এখান থেকে বরিশাল বোর্ড 2022, চট্টগ্রাম বোর্ড 2023, যশোর বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2023, ঢাকা বোর্ড 2022, সিলেট বোর্ড 2022 এবং রাজশাহী বোর্ড 2021, এই কয়েকটা বোর্ড ভালো করে পড়বা, আশা করছি এই টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। চ্যাপ্টার 12 জীবের বংশগতি এবং বিবর্তন, এখানে নাম্বার 1 হচ্ছে ডিএনএ এবং এটা, এদের তুলনা এবং পার্থক্য আকারে পড়বা, আর চিত্র একটু দেখে রাখবা, ডিএনএ ডাবল হেলিক্সের আর আরএনএ এক সূত্রকে চিত্র একটু দেখে রাখবা, এমসিকিউ এর জন্য লাগে। নাম্বার 2 হচ্ছে কি সন্তান ছেলে বা মেয়ে হওয়ার জন্য কে দায়ী, বাবা দায়ী, এটার ব্যাখ্যা আসে। নাম্বার 3 হচ্ছে ডিএনএ অনুলেপন বা সংশ্লেষণ যেটা বলে হয়। নাম্বার 4 ডিএনএ টেস্ট, চোর কিংবা মৃত ব্যক্তি কিংবা অপরাধ দমনে অথবা সন্তান সন্ততি যাচাই ক্ষেত্রে ডিএনএ টেস্টটা অনেক গুরুত্বপূর্ণ। নাম্বার 5 হচ্ছে গিয়ে থ্যালাসেমিয়া ডিসঅর্ডার বা জেনেটিক ডিসঅর্ডারের মধ্যে থ্যালাসেমিয়া, আমরা দেখবো যে বিভিন্ন ধরনের সুস্থ সন্তান আবার সুস্থ পিতামাতা থেকে কিংবা অসুস্থ একজন বাহক থাকে, এই বাহকগুলা থেকে একটু ক্রস করে F1 F2 জন্মের ক্ষেত্রে কোন ধরনের মানে নেক্সট জেনারেশনের ক্ষেত্রে কোন ধরনের পরিবর্তনটা হয়ে থাকে। তারপর বর্ণনামতা রোগের ক্ষেত্রেও একই জিনিস কোশ্চেনটা চলে আসে। আর আসলে হচ্ছে লম্বা খাটো মটরশুঁটি আসতে পারে, আবার বিভিন্ন কালারের কিংবা ভিন্ন বৈশিষ্ট্যের উদ্ভিদের সংকরণ ঘটালে তখন কি কি দেখা যাবে, F1 F2 এর মধ্যে মানে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে যদি ক্রস ঘটনা হয় তখন F1 F2 এর ফলাফল কি হবে, F1 এবং F2 জোনের মধ্যে ফলাফল কি হবে। নাম্বার 8 ক্রোমোজোম হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি কেন বলা হয়, এগুলো ব্যাখ্যা করতে বলে। আর এখানেও আরেকটা হচ্ছে জিন বংশগতির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, কিভাবে কাজ করে একটু ব্যাখ্যা করতে বলে। নাম্বার 9 হচ্ছে জনন কোষ ও জাইগোটের তুলনা, যেটা 2 মার্কসের জন্য আসে। এই চ্যাপ্টার থেকে বোর্ড কোশ্চেনগুলো পড়তে হবে। দিনাজপুর বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2022, ময়মনসিংহ বোর্ড 2021, রাজশাহী বোর্ড 2021, এই বোর্ডগুলো ক্লিয়ার করার চেষ্টা করবা, ভালো করে পড়বা। আশা করছি এই টপিকগুলো কভার হয়ে যাবে অনেক সহজে। তাহলে আগেই বলেছিলাম সবচাইতে মেইন টার্গেট হচ্ছে গিয়ে এই বোর্ড কোশ্চেনগুলো আগে ভালো করে পড়ে ফেলা, এই টপিকগুলো বারবার বুঝে কভার করে ফেলা, তারপরে হচ্ছে গিয়ে তুমি এই টপিকগুলো কভার করার চেষ্টা করবা। চ্যাপ্টার 13 জীবের পরিবেশ, এখান থেকে নাম্বার 1 হচ্ছে গিয়ে খাদ্যজাল এবং খাদ্য শৃঙ্খল, দেখবা যে একটা প্যাটার্ন আসে কিংবা একটা সিরিয়াল তোমাকে লিখতে বলে যে বাস্তুতন্ত্রের বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র দিয়ে দিল, ওখান থেকে তোমার খাদ্যজাল কিংবা খাদ্য শৃঙ্খলটা ব্যাখ্যা করতে বলে। তারপর নাম্বার 2 হচ্ছে বাস্তুতন্ত্রের উপাদান আর উপাদান জীবজীব উপাদান, এগুলো ব্যাখ্যা করতে বলে, বিয়োজক হিসেবে কারা কাজ করে। তারপর নাম্বার 4 হচ্ছে মিথস্ক্রিয়া এবং অন্তর্নির্ভরশীলতা, এটা বেশ গুরুত্বপূর্ণ, রোহিণী উদ্ভিদ এবং আম গাছে মিথস্ক্রিয়া, এটা ব্যাখ্যা করতে বলে। তারপর নাম্বার 5 হচ্ছে শক্তি পিরামিড, মানে কারা উপরে থাকবে কারা নিচে থাকবে, এই বিষয়গুলো আর কি। চ্যাপ্টার 13 থেকে তুমি 2020, 19 এবং 18 এই 3টা বোর্ড করার চেষ্টা করবা, দেখবা মাত্র 4-5টা কোশ্চেন আছে, এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা, বোর্ড কোশ্চেনগুলো পড়লেই যথেষ্ট হবে। আর একটু খাদ্যজাল এবং খাদ্য শৃঙ্খলের সিরিয়ালটা একটু মেনটেন রাখার চেষ্টা করবা।
কারা প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, এগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে গিয়ে 11 চ্যাপ্টার থেকে যেটা বলতে পারি, পুনঃস্থিতিক, স্থিতিস্থাপক, নিষেক, এই তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে যেটা বলবো পরপরাগায়ন, স্বপরাগায়ন, এই চারটা টপিক চ্যাপ্টার 11 থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে চ্যাপ্টার 12 থেকে যেটা বলবো ডিএনএ, আরএনএ, আর চিত্রসহ ব্যাখ্যা করতে বলে, এদের তুলনা একটু করবা। তারপর ডিএনএ টেস্ট, থ্যালাসেমিয়া ডিসঅর্ডার, তারপরে লম্বা খাটো যে কোনো দুইটা উদ্ভিদের মধ্যে ক্রস ঘটানোর ফলে কি হয়। তারপরে এই চারটা টপিক হচ্ছে গিয়ে, এই চারটা টপিক চ্যাপ্টার 12 থেকে বেশ গুরুত্বপূর্ণ। আর চ্যাপ্টার 13 থেকে যেটা বলবো খাদ্যজাল, খাদ্য শৃঙ্খল, এই দুটো একসাথে চলে আসে। আর এদিক থেকে এই যে মিথস্ক্রিয়াটা বেশ গুরুত্বপূর্ণ। তাহলে এই তিনটা টপিক চ্যাপ্টার 13 থেকে বেশ গুরুত্বপূর্ণ। যদি সৃজনশীল আসে, আশা করছি এই টপিকগুলো থেকেই চলে আসবে ইনশাআল্লাহ। আর তোমরা আগেই দেখেছো চ্যাপ্টার ওয়াইজ সৃজনশীল এবং চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, কোন চ্যাপ্টার থেকে কয়টা সৃজনশীল এবং এমসিকিউ আসবে, ওই অনুযায়ী তুমি চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নিতে পারো, অথবা সবগুলো চ্যাপ্টারে এই টপিকগুলো ভালো করে পড়ে নিতে পারো। আর প্রত্যেক চ্যাপ্টারে বায়োলজির ক্ষেত্রে চেষ্টা করবা চিত্রগুলো একটু ভালো করে প্র্যাকটিস করার জন্য। চিত্রগুলো প্র্যাকটিস করার ক্ষেত্রে মেইন কাজ হবে কলম দিয়ে প্র্যাকটিস করা এবং চিহ্নিত করার অংশগুলো ভালো করে দেখবা। আমাদের ফাইনাল চ্যাপ্টার হলো চ্যাপ্টার 14, জীব প্রযুক্তি। নাম্বার 1, রিকমেন্ড ডিএনএ প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব চিত্র সহ বর্ণনা আকারে পড়বা, ধাপগুলো ভালো করে পড়বা। নাম্বার 2, জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়াটা বর্তমান ক্ষেত্রে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নাম্বার 3 হচ্ছে টিস্যু কালচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ এবং চিত্রগুলো একটু ভালো করে দেখতে হবে। নাম্বার 4 যেটা বলবো টিস্যু কালচার প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করো বর্তমান প্রেক্ষাপট অনুসারে। তাহলে এইগুলোর মধ্যে থেকে রিকমেন্ড ডিএনএ প্রযুক্তির গুরুত্ব আর চিত্রসহ বর্ণনাটা শিখবা, এখান থেকে টিস্যু কালচার প্রক্রিয়াটা গুরুত্বটা ভালো করে শিখবে। এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর রিসেন্ট ইয়ারের কোশ্চেনগুলোর মধ্যে তুমি দেখবা বোর্ড কোশ্চেন হচ্ছে 2020 এবং 19, দেখবা 3-4টা কোশ্চেন আছে, ওগুলো একটু ভালো করে পড়ে ফেলবা, দেখবা একই টাইপের কোশ্চেন ঘুরে ফিরে বারবার চলে এসেছে। আমার এই ভিডিওটা তোমার যদি কোনো হেল্প হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফলো করো। থ্যাংক ইউ ভেরি মাচ। বেস্ট অফ লাক ফর ইউর এসএসসি এক্সাম। থ্যাংক ইউ ভেরি মাচ।